প্রকাশ্যে হত্যা, ছিনতাই, ডাকাতি, বাড়ছে ধর্ষণের ঘটনাও। কতটা খারাপ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি? আমি মনে করি পরিস্থিতি খুবই ভয়াবহ। এর জবাবদিহি সরকারকে দিতে হবে। বিবিসি প্রবাহে আজ যোগ দিয়েছেন সাবেক আইজিপি নুরুল হুদা। আরও থাকছে, কক্সবাজারে বিমান বাহিনী ও স্থানীয়দের সংঘর্ষে নিহত ছেলের ডেথ সার্টিফিকেট কেন প্রত্যাখ্যান করলেন বাবা? অভ্যুত্থানের পর বাংলাদেশে সম্প্রতি বিভিন্ন জায়গায় প্রকাশ্যে হত্যা, ছিনতাই, ডাকাতির ঘটনায় দেখা যাচ্ছে ব্যাপক উদ্বেগ। পাশাপাশি ধর্ষণের ঘটনাও বেড়ে যাওয়ায় হয়েছে প্রতিবাদ, বিক্ষোভ, মিছিলও। বিবিসির আবুল কালাম আজাদ খোঁজ নিয়েছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ পর্যায়ে, আর তার নিয়ন্ত্রণেই বা সরকার কি করছে। গভীর রাতে সশস্ত্র হামলা ও ত্রাস সৃষ্টির এই ঘটনা কুষ্টিয়ায়। গত 18 ফেব্রুয়ারি গড়াই নদীর তীরে বালুরঘাট এলাকায় মুখোশ পরিহিত অস্ত্রধারী একটি দল ক্যাশ কাউন্টারে হানা দিয়ে নগদ টাকা লুট করে। চলতি ফেব্রুয়ারি মাসেই কুষ্টিয়ায় এরকম 3টি ডাকাতির ঘটনার কথা জানান স্থানীয়রা। তবে এসব ঘটনায় পুলিশে অভিযোগ কিংবা কোনো মামলা দায়ের হয়নি। স্থানীয়দের ভাষায় কুষ্টিয়া, ঝিনাইদহ এলাকায় সাম্প্রতিক হত্যা, খুন এবং সশস্ত্র হামলা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই হিসাবে আমরা গ্রামের মানুষ অনেক আতঙ্কিত। গ্রামের বাজারঘাট সন্ধ্যার পরে দেখা যাচ্ছে যে বন্ধুর একটা আওয়াজ দিচ্ছে, এই জিনিসটা আসলে ভালো দিক নয়। থানা ধ্বংসাত্মক করা হয়েছে, মনে করেন কিছু অস্ত্রপাতি তো অবশ্যই বাইরে গেছে, ওইগুলা তো মনে করেন এখনো সেভাবে সংরক্ষণ করতে পারেন। এটা তো অবনতি, এই জন্য তো সমস্যাটা বেশি হয়। কুষ্টিয়ায় বালুরঘাটের সবশেষ ডাকাতির 3 দিন পর পাশের জেলা ঝিনাইদহে একসাথে খুন হয় 3 জন। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এই খালের পাশে 3 জনকে গুলি করে হত্যা করা হয়। আর এই ঘটনায় ব্যাপক আতঙ্ক কাজ করছে এলাকাবাসীর মধ্যে। গ্রামবাসীরা জানাচ্ছেন, সবশেষ প্রায় 2 দশক আগে এই এলাকাতেই 5 জনকে একসঙ্গে খুন করা হয়েছিল। ঝিনাইদহের এই 3 খুন নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়, কারণ এই হত্যার দায় স্বীকার করে বার্তা দেয় জাসদ গণবাহিনী নামে একটি চরমপন্থী দলের তরফ থেকে। আর খুনের শিকার 3 জনের মধ্যে হানিফ আলী অতীতে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে যে কোনো হয়তো তার অন্যায় কি আছে না আছে উপর আল্লাহ জানেন আর সেই জানেন, রাজনৈতিকভাবে এটি হত্যাকাণ্ড হয় না। দক্ষিণাঞ্চলে চরমপন্থী সংগঠনগুলো দীর্ঘ সময় নিষ্ক্রিয় ছিল। 5ই আগস্টের পর থানা থেকে অস্ত্র লুট এবং জেল থেকে অপরাধী ও সন্ত্রাসীরা বেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি নাজুক হয়েছে বলে অনেকে ধারণা করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই অঞ্চলে আবারও চরমপন্থী সংগঠনগুলো নতুন করে তৎপর হচ্ছে কিনা তা নিয়ে কাজ করছে। ঝিনাইদহতে ঘটলো এবং আরও যে কিছু পারিপার্শ্বিক ঘটনা যা আছে সেই বিষয়গুলো আসলে মূলত আমরা দেখতেছি। বিশেষ করে যেহেতু বেশিরভাগ অফিসার এখনও এখানের অনেকদিন আগে থেকে কাজ করে এরকম না, বেশিরভাগ অফিসারে নতুন, তাদেরকে জানতে একটু সময় লাগতেছে। আমরা যে ইনস্ট্রাকশন এরকম আসছে এই বিষয়গুলো আমরা দেখতেছি আসলে যে ঘটনাটা আসলে কারণটা কি, এটা আমরা গভীরভাবে জানার চেষ্টা করতেছি। গত 2 মাসে কুষ্টিয়াতেই নিখোঁজ হওয়ার পর মরদেহ পাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে হত্যা, খুনের ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। গণপিটুনিতে হত্যা, এমনকি বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করার মতো ঘটনাও প্রকাশ্যে এসেছে। সারা দেশে হত্যা, খুন, ছিনতাই, ডাকাতির পাশাপাশি ধর্ষণের ঘটনা গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠা সৃষ্টি করেছে। আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে 2025 সালের প্রথম মাস জানুয়ারিতেই অন্তত 39টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে 10টি ঘটনায় কোনো মামলাই হয়নি। উক্তভাবে কেন্দ্র করে যে সাপোর্ট যাবে সেটা কিন্তু এখন থানাগুলোতে নেই, এবং বেশিরভাগ কেসগুলা কিন্তু একটা যেই অপরাধগুলো যারা করছে সেখান থেকে কিন্তু তারা থানা পর্যন্ত আসছে না। এই জন্যে কিন্তু আপনি অনেক খবর পাবেন না, এবং তৃণমূলে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলা কিন্তু ভয়াবহ অবস্থা। ধর্ষণের মামলা এবং ভিকটিমদের সহায়তা নিয়ে কাজ করা আইনজীবী সালমা আলী পরিস্থিতিকে মারাত্মক উদ্বেগের বলে উল্লেখ করেন। এখন কিন্তু 2 রকমের অপরাধী এখন আছে। একটা হলো স্যাডিক রেপিস্ট, তাদের এটা একটার পর একটা ঘটনা ঘটছে এবং অনেক অপরাধী জেল থেকেও বের হয়ে গেছে, এরকম কিন্তু অনেক আছে। এবং তারা যে ছোট ছোট এই যে অপরাধ গোষ্ঠী তৈরি, সেগুলো কিন্তু আবার তৈরি করছে বিভিন্ন জায়গায়। এবং আমি মনে করি পরিস্থিতি খুবই ভয়াবহ। এর জবাবদিহি সরকারকে দিতে হবে। আমরা সাহায্য করতে চাই, সহযোগিতা করতে চাই। সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি এবং ধর্ষণের প্রতিবাদ ও শাস্তির দাবিতে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল এবং পদযাত্রা হয়েছে।
দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও। পরিস্থিতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে মধ্যরাতে সংবাদ সম্মেলন করতে হয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে বিশেষ অভিযান চালাচ্ছে সরকার। আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনিট ইমপ্রুভমেন্ট। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা। বিবিসি প্রবাহে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সাবেক আইজিপি নুরুল হুদা। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যে অবস্থায় আছে সেটা বেশ কিছু বড় প্রশ্নের তৈরি করেছে। যেমন বাহিনীর সদস্যরা কি আসলে নিষ্ক্রিয়, কারণ তারা একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছেন কি? আবার একই সঙ্গে নির্বাচিত নয় বলে অন্তর্বর্তী সরকারও তাদের যে অথরিটি বা কর্তৃত্ব সেটি কি যথেষ্ট পরিমাণ প্রতিষ্ঠা করতে পারছেন না? মানে কি দেখছেন আসলে? দেশে নির্বাচিত সরকার আছে কি অন্তর্বর্তী সরকার আছে এগুলো পুলিশের বিবেচ্য বিষয় না। তার কারণ অপরাধ এবং অপরাধের যে সংজ্ঞা আমাদের আইনে আছে এবং পুলিশ রেগুলেশন, পুলিশ অ্যাক্ট মোতাবেক পুলিশের যে কাজ করার দরকার সেটা তাদের করতে হবে। এখন কিছুটা শৈথিল্যতা এখানে দেখা গেছেই, তবে এটা বলবার সময় এটাও খেয়াল করতে হবে যে বিগত 6 মাসে এদেশে কি হয়েছে। বিশেষ করে অগাস্টের যে পট পরিবর্তনের পর পুলিশ বাহিনীর এক বিরাট সংখ্যক লোক তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেকে পলাতক আছেন, তাদের মনোবলের পরে একটা প্রভাব পড়েছে। আগের সরকার উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ অফিসারকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য প্রায় গণশত্রুতে পরিণত করেছিলেন। তো এই ধরনের একটা পরিস্থিতিতে ল অ্যান্ড অর্ডার বা ক্রাইম অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্ট যেভাবে করতে হয় অন্য সময়ে সেভাবে তো করা যাচ্ছে না। এখন হার্ড লাইনে সরকার যেতে চাচ্ছে না, সরকারের সেখানে সীমাবদ্ধতাও আছে হয়তো। মানে আপনার কাছে কি মনে হয় যে হার্ড লাইনে কেন যেতে চাচ্ছে না? বিভিন্ন জলের এদেশে তো কোনো একটা বিষয়ে একমত নাই এবং অপরাধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা রাজনীতিকায়ন প্রায় সময় দেখা যায়। তো অ্যাকশন নিতে গেলে খুব স্ট্রিক্ট এবং স্ট্রেট ইনস্ট্রাকশন দরকার হয়, সেগুলো হয়তো হচ্ছে না। আর একটা কথা হচ্ছে যে বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারীর বদলি হয়েছে, স্থানান্তর। এইটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য এবং অপরাধ দমনের জন্য একটা খুবই জরুরি বিষয়। এটা বইতেই আছে এবং আমরা সবসময় দেখেছি যে আপনার লোকাল ইনফরমেশন বা নলেজ কতটুকু আছে। এখন ঢাকা শহরে চাকরি করতে এসেছেন উত্তরবঙ্গ থেকে, যিনি ঢাকা শহরে কোনোদিন আসেনি, তো সে তো এখনো পুরোপুরি এখানকার হাটঘাট চিনতে পারছে না। তার চেয়েও বড় জিনিস ক্রিমিনাল ইন্টেলিজেন্স, এটার দরকার হয়। হইচই করে তো কাজ হয় না, আপনাকে নির্দিষ্ট খবর থাকতে হয়, নির্দিষ্ট খবরের পরে ভিত্তি করে আপনাকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিলেই প্রিভেন্টিভ অ্যাকশন সেগুলো নিলেই তাহলে অপরাধের মাত্রাটা কম থাকে। তারপরেও কিছু অপরাধ হবে, দুনিয়ার সব জায়গায় হয়, আমাদের এখানেও হবে, কিন্তু সেটাকে একটা সহনীয় পর্যায়ে রাখা যায় প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে। এখন এইগুলো কাজ করছে না। এই যে লার্জ স্কেল ইভেন ট্রাফিকের কনস্টেবল, আমি শুনেছি ট্রাফিকের কনস্টেবল ধরো বদলি হয়ে গেছে। এখন ট্রাফিকের কনস্টেবল, যেটা আমরা দেখছিলাম যে প্রতিবেদনেও যে একজন পুলিশ কর্মকর্তা বলছিলেন যে নতুন অফিসাররা এসছেন, তাদের বুঝতেও সময় লাগছে। আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে উদ্বেগ, এই উদ্বেগের মধ্যে আবার যোগ হয়েছে গণপিটুনির বিষয়টিও। সরকার নানা ধরনের পদক্ষেপের কথা বলছে, কিন্তু তারপরেও ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে ঝুলিয়ে রাখার ঘটনাও কিন্তু ঘটেছে। তার মানে একটা অপরাধ ঠেকাতে গিয়ে আবার আরেকটা অপরাধও হচ্ছে। মানবাধিকার সংস্থার যদি আমরা একটু প্রতিবেদন বা তাদের যদি তথ্যগুলো দেখি, যেমন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, তারা বলছে গত 6 মাসে বাংলাদেশে গণপিটুনিতে 121 জন নিহত হয়েছে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরে আস্থার সংকটটা কি তাহলে চরমে পৌঁছেছে বলা যাবে, যে মানুষ আস্থা পাচ্ছে না, নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে? কিছুটা তো নিশ্চয়ই, যখন মনে করছে যে বিচার ব্যবস্থা খুব গতি, খুব স্লথ, সেখানে কাজ হয় না, তো তদন্ত দ্রুত হয় না। কিন্তু এটা অত্যন্ত মারাত্মক ব্যাপার এই প্রবণতা, এবং সেখানে সমাজের বিভিন্ন পর্যায়ের যারা ওপিনিয়ন লিডার তাদের একটা রোল আছে। কেননা যে জিনিসকে আমি আইনত হ্যান্ডেল করতে পারছি না, আইনের বাইরে যেই সেটাকে করতে হবে,
এই প্রবণতা বা এই মনোবৃত্তি মারাত্মক এবং এটা একটা সভ্য সমাজের মূলে আঘাত করবে, তখন আপনি কিছুতেই কিছু আর চালাতে পারবেন না, সবাই আইন হাতে নিয়ে নেবে। অতএব দ্রুত তদন্ত করা এবং প্রতিরোধটা, আমি যেটা বলি প্রতিরোধটা, ঘটনা ঘটার আগে প্রতিরোধ করবার জন্যে আপনার ইনফরমেশন দরকার এবং লোকজনের সাহায্য সহযোগিতা দরকার। এখন যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, আমি কোন লোকদের নিয়ে কাজ করব সেখানে একটা সমস্যা আছে। কিন্তু রাজনৈতিক সরকার হলে কাজ করতে সুবিধা হয়, তাদের লোকজন আছে নিজেদের এবং আপনি সবসময় মোবিলাইজ করতে পারেন। ধরেন একটা উদাহরণ, যদি ঢাকা শহরে আপনার নিজের কর্মী বাহিনীর 10,000 লোককে আপনি বলতে পারেন যে তোমাদের প্রত্যেক ওয়ার্ডে আমি এই ক্রাইম দেখতে চাই না, সরকার প্রধান বলতে পারেন বা স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন। কিন্তু এখন তো লোকাল গভর্নমেন্ট নাই, তাতে একটা সমস্যা আছে। আর পলিটিক্যাল ওয়ার্কাররা তারা ক্ষেত্র বিশেষে উল্টাপাল্টা কাজও করবেন, কিন্তু আপনার একটা সংগঠিত জনশক্তিকে আপনি সবসময় কাছে পাচ্ছেন এই ধরনের কাজ করবার জন্য, সেটা এখন নাই। আর একটা হচ্ছে যে এখন সরকার যেহেতু আগে পুলিশ বাহিনী হার্ড অ্যাকশন নিয়ে আনপপুলার হয়েছে, অতএব সবারই একটা ধারণা, যে আমার মনে হয় যে পুলিশ হার্ড অ্যাকশনে গেলেই সরকার বোধহয় তার জনপ্রিয়তা হারাবে। এই প্রবণতার থেকেও বেরিয়ে আসতে হবে। কাজটা বলা সোজা, কিন্তু করা খুব কঠিন। মিস্টার হুদা, আরেকটা বাস্তবতা, যেটা অনেক অপরাধী আসলে জেল থেকে পালিয়েছে, অস্ত্র লুট হয়েছে, এগুলোও তো সত্য। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রিপল মার্ডার হলো এবং চরমপন্থী দলের দায় স্বীকার, এটা আসলে কি বার্তা দেয়? তার মানে কি চরমপন্থীরা সংগঠিত হচ্ছে? সেটাও তো একটা দিক। হ্যাঁ, চরমপন্থীরা তো সংগঠিত ছিলই, তাদের অত কিছু কম ছিল। তবে আরেকটা জিনিস এখানে উল্লেখযোগ্য, যে এই চরমপন্থীদের কিন্তু বিভিন্ন সময়ে রাজনৈতিক দলরা ব্যবহার করেছেন যে যার সুবিধা মতো। সেক্ষেত্রে তারা একটা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তারা একটা প্রশ্রয় পেয়ে গেছে। তো সেইটা তাদেরকে শত্রুই মনে করতে হবে এবং গণতান্ত্রিক বন্দোবস্তে তারা গণতন্ত্রের বা রাষ্ট্রের শত্রু বিবেচনা করতে হবে। যারা ধ্বংসের মাধ্যমে, হত্যার মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, তাদেরকে তো গণতান্ত্রিক সমাজে রাষ্ট্রের শত্রু বিবেচনা করতে হবে। তারা এখনো যে আছে সেটা এটাই ইন্ডিকেট করে, নির্দেশ করে যে তাদেরকে সাপোর্ট করা হয়েছে। কিন্তু যাই হোক, এখানে একটা পলিটিক্যাল ডিসিশন দরকার, তাদেরকে ফার্মলি ডিল করতে হবে। অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে কথা বলার জন্য। এ সপ্তাহে কক্সবাজারের সমিতি পাড়ায় বিমান বাহিনী ও স্থানীয়দের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় এখনও শঙ্কিত ওই এলাকার মানুষ। এই ঘটনায় নিহত ব্যক্তির ডেথ সার্টিফিকেট প্রত্যাখ্যান করছে তার পরিবার। কিন্তু কেন? কক্সবাজার থেকে ফিরে জানাচ্ছেন বিবিসির মুকিমুল হাসান। কক্সবাজারে বিমান বাহিনীর সাথে স্থানীয়দের সংঘর্ষে নিহত তরুণীর মৃতদেহ দাফন করা হয়েছে ঘটনার পরদিনই, গত মঙ্গলবার। তার পরদিন ডেথ সার্টিফিকেটের জন্য 2 মেয়েকে সাথে নিয়ে হাসপাতালের কর্মকর্তাদের কাছে ধর্ণা দিচ্ছিলেন পিটিআইয়ের অবসরপ্রাপ্ত সুপার নাসির উদ্দিন। সকাল থেকে অনেক চেষ্টার পর দুপুরে নিহত শিহাব কবির নাহিদের ডেথ সার্টিফিকেট হাতে পায় পরিবার। কিন্তু সার্টিফিকেট হাতে পেয়ে কষ্টটা যেন বাড়ল আরও বেশি। শিহাব কবির নাহিদ আমার ভাই, ইমিডিয়েট ছোট ভাই, আমি ডাক্তার। নার্সিং ইনচার্জ আমাদের সামনে ওনাকে ফোন দিলেন, স্যার ডেথ সার্টিফিকেট কি দিয়ে দিব, কজটা কি লিখব? আমাদের ধারণা যিনি লিখেছেন তিনি কারো আদিষ্ট হয়ে এই কজ অফ ডেথটা লিখেছেন। নিহত নাহিদের পিতা ডেথ সার্টিফিকেট প্রত্যাখ্যান করে বের হলেন হাসপাতাল থেকে। কারো কথায় যদি সার্টিফিকেট লিখিত হয়, সেক্ষেত্রে আশঙ্কা, আতঙ্ক দুইটাই আমাদেরকে পীড়িত করতেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কারো চাপে প্রভাবিত হয়ে ডেথ সার্টিফিকেটে পরিবর্তন আনেননি তারা। ডেথ ডিউ টু হেড ইনজুরি কারণে মৃত্যু হয়েছে। ডিটেইলড information will be available by postmortem, which was done by forming a board. এটি হচ্ছে কক্সবাজার সদরের সমিতিপাড়া এলাকা। সোমবার সকালে বিমান বাহিনীর সদস্যদের সাথে এই এলাকার স্থানীয়দের যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, তাতে শিহাব কবির নাহিদের প্রাণ যায়, এতে আহত হন আরও বেশ কয়েকজন। কিন্তু কেন বা কী কারণে ঘটনাটি ঘটল, সেটি নিয়ে ঘুরে ফিরে নানা প্রশ্ন তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দা সাবের আহমেদ।
সোমবার সকালে তার ছেলে জাহিদুলকে বিমান বাহিনীর চেকপোস্ট থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় সেদিনের সংঘর্ষ। যখন জাহাজকে নিয়ে গেছে ফারাট শুনছে না, আমাদের এখান থেকে কিছু লোক যাওয়ার জন্য চেষ্টা করাতেই মনে করো ওখানে যখন লোকজন মানে আসার জন্য যখন করছে, তাদেরকে মানে ডাইরেক্ট এরা কি করছে। স্থানীয়রা জানাচ্ছেন, বঙ্গোপসাগরের তীর ঘেঁষা এই এলাকাটি মানচিত্রে ছিল না অর্ধশতক আগেও। বঙ্গোপসাগরের চর থেকে নতুন মানচিত্রের জন্ম হলে সেখানেই বসতি গড়েন আশপাশের নদীভাঙ্গন এলাকার বাসিন্দারা। বিশাল এলাকা জুড়ে তারাই গড়ে তোলেন শুটকি পল্লীও। সরকারি এই খাস জমির ৬৮২ একর এলাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বরাদ্দ দেয় জেলা প্রশাসন। মূলত এ নিয়ে সংকট চলছে গত কয়েক বছর ধরে। গত ৫ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর স্থানীয় বাসিন্দারা এই খাস জমির দখল ফিরিয়ে আনতে উদ্যোগ নিলে এ নিয়ে স্থানীয়দের সাথে টানাপোড়েন তৈরি হয় বিমান বাহিনীর। আমাদের যে আবেদনটা হলো সেটা হলো এটা একটু সুন্দর তদন্ত করে আমরা এই বিচারটা আমরা চাই, যারা দোষী তাদেরকে সাব্যস্ত করে বিচারটা চাইছি। এবং আমাদের মূল ব্যাপার যেটা ৩.৫ ঘন্টা বা ২.৫ ঘন্টা এ ধরনের একটা জায়গা আমাদেরকে কি দিবে, মানে সরকারের জন্য বন্দোবস্ত দিয়ে আর জায়গাগুলো বিমান বাহিনীর জন্য করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করবে। এ নিয়ে কথা বলতে বিবিসি বাংলা গিয়েছিল কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে। সেখানকার এক কর্মকর্তা জানান, খাস জমির একটি অংশ বিমান বাহিনীকে বরাদ্দ দেওয়া হয় আগেই এবং সেটি বাহিনীটির দখলেই রয়েছে। আরেক অংশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বরাদ্দ দেওয়া হলেও সেটি এখনও স্থানীয়দের দখলে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জমিতে বিমান বাহিনীর হস্তক্ষেপ নিয়ে স্থানীয়দের সাথে সংকট চলছে গত কয়েক বছর ধরে। ওই কর্মকর্তার দাবি, যার ধারাবাহিকতায় সোমবারের ওই ঘটনাটি ঘটেছে। তবে ওই কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ওই ঘটনার দিনই আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সংঘর্ষের এই ঘটনার সূত্রপাত হয়েছিল সেখানে বিমান বাহিনীর চেকপোস্টে একজনের মোটরসাইকেলের কাগজপত্র চেক করাকে কেন্দ্র করে। সোমবারের ওই সংঘর্ষে প্রাণহানির পর এলাকায় এখনও আতঙ্ক কাটেনি। এই সংকট সমাধানে চেষ্টাও চলছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আতঙ্কের বিষয়টা এখন পর্যন্ত আমাদের মাঝে পরিলক্ষিত হয় নাই। যদি কেউ আমাদের কাছে এই ধরনের কোনো অভাব অভিযোগ দিত তাহলে আমরা বুঝতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বা চারিদিকে পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভও করতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের। মুকিমুল হাসান, বিবিসি বাংলা, কক্সবাজার। শুক্রবার ঢাকায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল। কিন্তু এরই মধ্যে দলটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব স্পষ্ট হওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। ফলে প্রশ্ন উঠছে, জুলাই আন্দোলনে ঐক্যের প্রতীক হয়ে ওঠা ছাত্র নেতারা তাদের গড়া নতুন দলে কতটা ঐক্য ধরে রাখতে পারছেন। তাফসির বাবুর প্রতিবেদন। ছাত্র আন্দোলনের নেতারা যে নতুন রাজনৈতিক দল আনছেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম রাজনীতি। এ সময় দলের নাম, প্রতীক ইত্যাদি ছাপিয়ে আলোচনার কেন্দ্রে অনেক সময়ই চলে এসেছে নেতৃত্ব নিয়ে ভেতরের দ্বন্দ্ব। নতুন দলে কে কোন পদে থাকবেন তা নিয়ে মনোমালিন্য, দফায় দফায় বৈঠক, সমঝোতা, বিভক্তি, সামাজিক মাধ্যমে ঝড়, সব ছাপিয়ে দ্বন্দ্ব শেষ পর্যন্ত কতটা থামল। আমরা আমাদের জায়গা থেকে এটাকে নেতৃত্বের দ্বন্দ্ব মনে করি না, বরং আমরা আমাদের জায়গা থেকে দেখেছি কে কোন জায়গায় পরিশ্রম করেছে, কে কোন জায়গাটা ডিজার্ভ করে, কেন ডিজার্ভ করে, এগুলো নিয়ে প্রত্যেকেই তার জায়গা থেকে বক্তব্য উপস্থাপন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে যে সিদ্ধান্ত আসবে, ধরে নিলাম 100 জনের মধ্যে 5 জন ওই সিদ্ধান্তে সন্তুষ্ট না, খুব স্বাভাবিকভাবে আমরা প্রস্তুত বাকি 95 জন ঐক্যবদ্ধভাবে সামনের দিকে হাঁটতে। বাংলাদেশে অনেক নেতৃত্ব তৈরি হয়েছে, সেই নেতৃত্বের মধ্যে একটা প্রতিযোগিতার বিষয় আমাদের ইন্টারনালি আছে, কিন্তু সেটাকে কোনোভাবেই আমরা মনে করি না যে সামনের দিনে এটা আমাদেরকে বড়ভাবে প্রভাবিত করবে। আমরা একত্রিত আছি এবং আমাদের এই একতার ভিত্তিতেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। ছাত্রদের নতুন দলে শীর্ষ পদে বসছেন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম। এর বাইরে পুরো দলের সাংগঠনিক কাঠামোয় নানা মত, পথ ও রাজনৈতিক আদর্শের অনেকেই যুক্ত হচ্ছেন। জাতীয়তাবাদী থেকে শুরু করে ধর্মীয়, এমনকি রাজনীতিতে ধর্ম চান না এমন আদর্শের তরুণরাও আছেন এর মধ্যে। বাংলাদেশে আদর্শ ভিত্তিক আলাদা আলাদা দল থাকলেও একই দলে সব আদর্শের সম্মিলন সেভাবে দেখা যায় না। আবার রাজনীতিতে দলগুলোর আদর্শিক বৈরিতাও প্রবল। ফলে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব বড় কোনো বিভক্তির কারণ হবে না। নেতারা এমনটা বললেও আদর্শিক বিভক্তি এড়াতে দলটি কোন আদর্শ গ্রহণ করে সেটা গুরুত্বপূর্ণ।
যতগুলো মতপথ আছে সবগুলো মতপথের একটা জায়গায় আমরা সমাধানের কথা বলছি, বাংলাদেশের নাগরিক পরিচয়, নাগরিক অধিকার পরিচয় এবং বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদার যে প্রশ্ন, সে প্রশ্নটিতে আমরা সর্বোচ্চ আমাদের অবস্থান ব্যক্ত করতে চাই। এই জায়গার মধ্য দিয়ে আমরা মনে করি যতগুলো মতপথের মানুষ আছে তাদেরকে আমরা একত্রিত করতে পারবো। আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মটি হচ্ছে এখানে থাকবে মধ্যম পন্থা, এখানে থাকবে বাংলাদেশ পন্থা, আমাদেরকে বাঙালি বলা হয়েছে, বাংলাদেশি বলা হয়েছে। এই সামগ্রিক বিষয়গুলো থেকে আমাদের নাগরিক হয়ে ওঠেনি। তো আমরা আমাদের এই যে বিভাজন, বিভিন্ন ঘরানার এই বিভাজনটাকে আর সামনে আনতেই চাই না। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সম্ভাব্য নতুন রাজনৈতিক দল শুক্রবার ঢাকার এই মানিক মিয়া অ্যাভিনিউতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটির বিভিন্ন স্তরের নেতাদের থেকে যে তথ্য জানানো হয়েছে সেটি হচ্ছে এই বড় শোডাউনে তারা অন্তত 2 লাখ নেতাকর্মীর সমাগম ঘটাতে চান, যার মূল উদ্দেশ্য হচ্ছে দলটির জনসম্পৃক্ততা এবং ঐক্যকে দেখানো। ঐক্য দেখাতে সম্ভাব্য নতুন দলটি প্রচলিত আদর্শিক তত্ত্ব কিংবা দ্বন্দ্বে ঢুকতে চায় না, কিন্তু সেখানে যেভাবে সাবেক ছাত্র শিবির, বাম কিংবা অন্যান্য রাজনৈতিক ধারা থেকে আসা ব্যক্তিরা যুক্ত হওয়ার প্রক্রিয়ায় আছেন, তাতে করে মাঠের রাজনীতি শুরু হলে এই দ্বন্দ্ব নতুন চেহারায় হাজির হতে পারে এমন বিশ্লেষণও পাওয়া যাচ্ছে। এখানে যারা ছাত্র সংগঠন করে আসা কিংবা এখনও যারা ছাত্র সংগঠন করছেন বিভিন্ন দলের, তাদের দলগত কিংবা দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার তাগাদা আসবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যখন আস্তে আস্তে দলটি বড় হবে কিংবা তাদের বড় বড় কর্মসূচি নেবে, তখন কিন্তু সেই আদর্শের পৃষ্ঠপোষক দলগুলো থেকে নিয়ন্ত্রণের একটা চেষ্টা থাকলেও থাকতে পারে। আমার মনে হয় যে এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ এবং সংকট এই নতুন রাজনৈতিক দলটিকে মোকাবেলা করতে হবে। তবে বিভিন্ন দল কিংবা মতের সম্মিলনকে সমস্যা নয়, বরং সুযোগ হিসেবেই দেখছে নাগরিক কমিটি। এখন যারা এক্স পার্টি মেম্বার যারা আমাদের কমিটিতে আসেন তারা তো এক্স, কারণ হচ্ছে তারা ওই পার্টি যদি তাদের অ্যাসপিরেশনকে ধারণ করতে পারতো তাহলে তো তারা ওই পার্টিকে ছেড়ে আসতেন না, নতুন একটা সম্ভাবনার কাছে তারা আসতেন না। তাহলে আমরা ধরে নিচ্ছি যে তারা তাদের প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ড সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন একটা ভূমিকায় অবতীর্ণ হয়েছি। সেখানে অবশ্যই আমরা চাইবো যে ব্যক্তিগত মতাদর্শ এবং হচ্ছে দলীয় আগের যে দলীয় মতাদর্শ সেখান থেকে সামনে এগিয়ে, আমরা বলবো না যে এটাকে ডিসকার্ড করে বা কিছু, এটাকে আমরা ধরে নিয়ে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে আমরা কিভাবে একসাথে ফাংশন করতে পারি। নতুন দলের সংগঠকরা আশাবাদী জুলাইয়ের আন্দোলনের ভেতর দিয়ে যে ঐক্য এসেছে তা ধরে রাখার ব্যাপারে, কিন্তু আত্মপ্রকাশের আগেই আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এবং দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে আবার নাগরিক কমিটির অন্তত 3 জন নেতার নতুন দলে না থাকার ঘোষণা, সব মিলিয়ে এক ধরনের বিভক্তি স্পষ্ট। এর মধ্যেই সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে যে বিভক্তি আর হাতাহাতির ঘটনা, সেটার পরে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরেও যে বাড়তি কৌতূহল থাকবে তাতে কোনো সন্দেহ নেই। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। এবার আপনাদের পাঠানো কিছু ছবি দেখে শেষ করব, তার আগে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।